অর্থনীতি সামনে দিকে এগিয়ে যাবে, ঘুরে দাঁড়াবে। আমি আপনাদের কাছে আহ্বানই জানাবো যে আসুন দেশীয় প্রোডাক্ট ব্যবহার করি, আমাদের অর্থনীতি সমৃদ্ধ বয়ে নিয়ে আসি। বিশ্বের বুকে আমার এই লাল সবুজের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আজমির হোসেনকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনতা অধিকার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নেতা জনাব আতিক ভাই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির আয়োজনে আলোচনা সভায় আজ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দুটো কথা বলার জন্য আমি তরিকুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই। শুধু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নয়, আমি তিনটা বিষয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে কৃষক, শ্রমিক এবং প্রবাসী। এদের প্রতি গুরুত্বটা বাড়ানোর জন্য আমি সংবিধানে কোন আহ্বান জানাচ্ছি নেতাবৃন্দদের। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব আকাশ ভাই, ঢাকা মহানগর উত্তরের অন্যতম নেতা জনতা অধিকার পার্টি। আজ জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সকল উপস্থিত জাতীয় নেতাকর্মী এবং সাংবাদিক বন্ধুদের আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রত্যেকটা সেক্টরে যেভাবে অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করে বর্তমান যে বাজার ঊর্ধ্বগতি করেছিল, সেই ঊর্ধ্বগতি আমরা প্রায় 16 বছর ধরে জাতীয় সকল নেতাকর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রত্যেকটা সেক্টরে যেগুলো তৈরি করে ফিরে গেছে, এই সিন্ডিকেট গুলো ভেঙতে কিছুটা আমাদের সময়ের প্রয়োজন। কিন্তু আমরা এই যে এই সিন্ডিকেটের মধ্যে যেমন দেখেন বর্তমান সরকার গঠিত হয়েছে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকার দেখেন আমাদের 5 আগস্টের আগে 1 কেজি সয়াবিনের তেল ছিল দাম 155 টাকা, 1 কেজি চাউলের দাম ছিল, 1 বস্তা চাউলের দাম ছিল 1250 টাকা। এখন বর্তমান 1 বস্তা চাউলের দাম হয়ে দাঁড়াইছে 1500 থেকে 1600 টাকা এবং 1 কেজি সয়াবিনের তেলের দাম হয়ে দাঁড়াইছে 210 টাকা। তাহলে আমরা এই যে 5 আগস্টে গণ অভ্যুত্থানে নতুন সরকার গঠিত করে আমরা কি পেলাম? আমি বর্তমান আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আলী বর্তমান সরকারকে আমি আবেদন জানাতে চাই, আগামী মাহে রমজান মাসে যেন আমাদের সমস্ত বাজার সিন্ডিকেট করে আমাদের খেতে খাওয়া মানুষই, গরিব দুঃখী মানুষের যেন বাজার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য আমি জোর অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব কে এম রকিবুল ইসলাম রিপন ভাই। শেষ
বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সকলকে এই সংগ্রামী শুভেচ্ছা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্তর্বর্তী সরকার কোন পথে। আজকে সকালেই দেখলাম ভারতের ত্রিপুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার সুর নরম হয়েছে। তাতেই বুঝতে পারছি যে অন্তর্বর্তী সরকার কোন পথে। একটু আগেই দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী মোদী তিনি আগামীকালকে আমেরিকাতে সফরে যাবেন, কিন্তু তার আগেই তিনি একটি হোঁচট খেয়েছেন। আজকের যে বিষয়, এই বিষয়টা হলো বাংলাদেশের অতীতে যে আওয়ামী লীগ নামক সংগঠনটি ছিল, যারা গত 17 বছরে অন্যায় অত্যাচারে মানুষের উপরে মেতে উঠেছিল, যারা প্রতিবেশী দেশের সহযোগিতায় এদেশের মানুষের ভোটের অধিকার থেকে বিচ্ছিন্ন রেখেছিল, প্রতিবেশী দেশের সহযোগিতায় এদেশের মানুষের গণতন্ত্রকে গণটিপে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগের প্রধান তিনি এখন গুপ্ত জায়গায় বসে মধুর মধুর কথা বলে তার নেতাকর্মীদের আকর্ষণ করে এবং রাজপথে নেতা কর্মীদেরকে মার খাওয়ানোর যে কৌশল, সেই কৌশলে তিনি মেতে উঠেছেন। কারণ তিনি নিজে পালিয়েছেন, এখন মধুর মধুর কথা বলে আওয়ামী লীগের প্রতি স্তরের নেতাকর্মীদের তিনি মার খাওয়াচ্ছেন। আমি এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগের বড় শত্রু হলো আপা। এই আপা মুক্ত আওয়ামী লীগ যতদিন না হবে, ততদিন আওয়ামী লীগের নেতাকর্মী শান্তি হবে না। এই আওয়ামী লীগের বড় শত্রু হলো আওয়ামী লীগ। আমরা তখন জন্ম হয় নাই, কিন্তু আমরা ইতিহাসে এবং যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের কাছে শুনেছি 1971 সালে মরহুম শেখ মুজিবুর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে 15 আগস্ট কে ঘটিয়েছিলেন? আওয়ামী লীগের নেতা মুস্তাক ঘটিয়েছিলেন। কাজেই আওয়ামী লীগের শত্রু কিন্তু কেউ নয়, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত্রু বর্তমান প্রেক্ষাপটে তাদের বড় আপা। বড় আপাকে বলতে চাই, আপা আগামীর যে রাজনীতির ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে আপনি থাকবেন ঘৃণিত এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকবে নন্দিত। রাজনীতির ইতিহাস বাস্তবতায় চলে, রাজনীতির ইতিহাস কখনো মনের মাধুরী দিয়ে ইতিহাস লেখা যায় না। জোর করে ক্ষণিকের জন্য ইতিহাস লেখা যায়, কিন্তু সেই ইতিহাস দীর্ঘস্থায়ী হয় না, এটাই হলো বাস্তবতা। আমরা দেখেছিলাম গত 17 বছরে শেখ হাসিনা হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে ইতিহাস থেকে মুছে ফেলানোর ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র করেছিল বিএনপি ভাঙা, ষড়যন্ত্র করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার, কিন্তু কোন ষড়যন্ত্রে তিনি সফল হয় নাই। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেয় না। আমরা দেখেছিলাম সেদিন বেগম খালেদা জিয়ার সেই বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজকে কি হলো? এখানে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়। আজকে দেশের ছাত্র জনতা, প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা বুঝতে পেরেছে এই শেখ হাসিনার নামক যে নামটি, এই নামটি একটি দুর্গন্ধ। এই নাম মুখে আনাও এখন পাপ। আজকে আওয়ামী লীগের বন্ধুদের বলতে চাই, যারা শেখ হাসিনার উস্কানিতে বাংলাদেশ সহযোগিতা করতে চান, তাদের বাড়িও 32-এর মতো হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আপনাদের বড় অপার কথায় বেশি নাচানাচি
কাজী করলে এদেশের মানুষ কিভাবে আওয়ামী লীগকে শিক্ষা দিতে হয় সেটা এদেশের মানুষ জানে। কাজেই বড় অপার কথায় কেউ লাফালাফি করবেন না। বাংলাদেশের যে আওয়ামী লীগ নামক সংগঠনতে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছুদিনের মধ্যে দেখবেন এই শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজপথে নামবে। কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বারের জন্য হত্যা করেছে এই বড় আপা, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার যে স্পেস সেই স্পেস বন্ধ করেছে এই বড় আপা। এই কারণে এই আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক সংগঠন, এই সংগঠনকে কলঙ্কিত করার জন্য এবং মরহুম শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বারে হত্যা করার জন্য এই শেখ হাসিনার বিচারের দাবিতে আওয়ামী লীগ বন্ধুরা এই রাজপথে নামবে। সেদিন আর বেশি দেরি নেই। কাজেই আমরা এখানে যারা আছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি তাহলে প্রতিবেশী দেশ এবং ভারতের প্রেতাত্মা এই শেখ হাসিনা এরা বাংলাদেশে অরাজকতা করে দ্বিতীয় পক্ষকে আনার ষড়যন্ত্র করছে। এই জায়গায় যদি আমরা ঐক্য বিনষ্ট হয় তাহলে আগামী রাজনীতিও বিনষ্ট হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব রিপন ভাইকে। কিছুক্ষণের মধ্যে আমাদের এই সভায় এসে উপস্থিত হবেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। সবাই বসে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন খোকন ভাই। জনাব গিয়াসউদ্দিন খোকন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত যোগ্যমূল্য উদ্যোগপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদে আজকের এই আলোচনা সভা উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে 12 দলীয় জোটের আমাদের অ্যাডভোকেট এহসানুল হুদাই এবং উপস্থিত আছেন আমাদের ডাক্তার মোস্তাফিজুর রহমান এবং বিশেষ করে এনডিপি চেয়ারম্যান জনাব আবু তাহের পাটোয়ারি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি সহযোদ্ধা রফিকুল ইসলাম রিপন সহ আজকের সভার সভাপতি তরিকুল ইসলাম ভুঁইয়া সহ আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক রাজা সহ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করেন। আসলে জাতির ক্রান্তি লগ্নে এবং দেশের দুর্যোগ মুহূর্তে এইসব সংগঠনগুলো বিভিন্ন সভা সেমিনার করে মানুষকে উদ্বুদ্ধ করেছে, মানুষকে সংগঠিত করেছে। এই জন্য আমি জনতার অধিকার পার্টির চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আমি মনে করি আজকে দেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট শুধু আজকে একদিনে তৈরি হয়নি। আমরা পালিয়ে যাওয়া ওই শেখ হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ক্ষমতা থাকা অবস্থায় তারা ষড়যন্ত্র করছে। এখন ক্ষমতা থেকে বিদায় অর্থাৎ ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরে আরেকটা ষড়যন্ত্রে লিপ্ত আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে। আওয়ামী লীগের যে প্রবক্তারা বা আওয়ামী লীগের যে দোসররা তারা কিন্তু এখনো বহাল তৈরিতে আছে এবং তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, সেদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছিলাম। সেদিন আমরা তখন রাজপথে আন্দোলন সংগ্রামে এই সারিতে বসে থাকা নেতৃবৃন্দ সেদিন আমরা কিন্তু রাজপথে আমরা বুকের তাজা রক্ত বা বুক পেতে দিয়েছি এই বুলেটের কাছে। কিন্তু আমরা সেদিন দেখেছি, আমরা বারবার বলেছি শেখ হাসিনা ক্ষমতাকে তার প্রত্যেক সম্পত্তি মনে করে তার যে যা ইচ্ছে তাই করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অন্যায়ভাবে একটি ফরমাইশি মিথ্যা মামলা তাকে সাজা প্রদান করে দীর্ঘ সময় তাকে কারারুদ্ধ করে রেখেছে এবং তিনি যখন মৃত্যুর সাথে বাঁচতে লড়ছিল সেদিন আমরা রাজনৈতিক দল সহ পরিবারের পক্ষ থেকে তাদেরকে চিকিৎসার জন্য বলা হয়েছে, উন্নত চিকিৎসার জন্য। কিন্তু সেদিন তার সেই দাম্ভিকতা এবং প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আমরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার পতন দেখে গেছে। এই জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু অনেক বন্ধু কিন্তু হত্যা হয়েছে,
আমাদের অনেক সহযোগীরা আজকে ভুঙ্গ হয়ে গেছে, অনেকে মা হারিয়েছে, বাপ হারিয়েছে, এবং তারা তাদের পরিবারের আত্মীয় স্বজনকে হারিয়ে তারা কিন্তু তাদের পরিবারকে দেখতে পারেনি বা জানাজা অংশগ্রহণ করতে পারেনি। এই ফ্যাসিবাদ এবং শেখ হাসিনার যে লোমহর্ষক বা এই বিভীষিকাময় যার যে নির্মম শাসন, সেই শাসনকে উপেক্ষা করে আজকে আমরা উন্মুক্ত পরিবেশে আজকে আসলে আমরা কথা বলতে পেরেছি। এজন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে আবারও শুকরিয়া আদায় করছি। আমরা বলতে চাই, বাংলাদেশের ইতিহাস কিন্তু সৃষ্টি করা যায়, ইতিহাস মোছা যায় না। এই ৭১-এ এই শেখ মুজিব বা তার পরিবারের সদস্যদের ভূমিকা কি ছিল সেটা দেশের জনগণ জানে, জাতীয় নেতৃবৃন্দ আলোচনা করবে এই বিষয়। আমরা বলতে চাই, তার পরবর্তী সময় শেখ হাসিনা যতবারে ক্ষমতা এসেছে ততবারে শেখ হাসিনা জনগণের বুকে পিস্তল থেকে জনগণকে ভয় ভীতি দিয়ে মামলা হামলা দিয়ে এককভাবে অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা অপহরণ করেছে। সেই অপহরণকারী এবং ক্ষমতা অপব্যবহারকারী শেখ হাসিনাকে বা তার অনুসারীদেরকে আমরা বলে দিয়েছিলাম তখন যে আপনার এমন পরিণতি হবে, সেই পরিণতি আপনার চোখে হাত দিয়ে কাঁদতে হবে। ঠিক সেই সৃষ্টিকর্তা আমাদের সেই আশা পূর্ণ করেছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে আমাদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভা দ্রব্যমূল্যে কিভাবে নিয়ন্ত্রণ করবে। আমরা দেখেছি বাংলাদেশের যে সিন্ডিকেট সরকার, এই আওয়ামী লীগ সিন্ডিকেট রেখে গেছে, সেই কালোবাজারি রেখে গেছে। আজকে সেই কালোবাজারি একটা সিন্ডিকেটে মানতে পারেনি, বরং এটা আরো দিন দিন সংগঠিত হচ্ছে, সোচ্চার হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুইটাই দাবি ছিল আমাদের, একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, আরেকটা হচ্ছে জনগণের যাতে দুর্ভোগ না হয়, বা জনগণের নাগালে যাতে আসে, সেজন্য দ্রব্যমূল্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল করা। কিন্তু সরকার এই ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থ হয়েছে আমি মনে করি। এটা ব্যর্থতা বললে আমাদের ব্যর্থতা হবে, কারণ আমরাই তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব হয়েছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর সমন্বয়, নেতৃবৃন্দুর সহযোগিতা। আজকে এই ডক্টর ইউনূস সাহেব একটা আন্তর্জাতিক মানের ব্যক্তি, ওনার সমালোচনা করা আমার মুখে শোভা পায় না। তারপরে আমরা বলতে চাই, কারণ দেশ জাতির কল্যাণে যখন আপনি দায়িত্ব নিয়েছেন, তখন আপনি এইসব দুর্ভোগ বিষয়গুলো আপনি চিহ্নিত করে এগুলা নিরসন না করেন বা সমাধান না করেন, তাহলে আপনার ব্যর্থতা মানে এই দেশের রাজনৈতিক দলের ব্যর্থতা। অতএব আমাদের মহাসচিব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র মেরামত আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে জেলার রাষ্ট্র মেরামত, ৩১ দফা রাষ্ট্র সংস্কার, সেই ৩১ দফা আজকে পাড়ায় মহল্লায় বিভিন্ন ভাবে যদি ৩১ দফা বাস্তবায়ন হয়, তাহলে এই দেশে রাজনৈতিক সংকট থাকবে না বলে আমি মনে করছি। কারণ রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কার আজকে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন সেক্টরে, পুলিশ বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ সচিব পর্যায়ে তারা বিভিন্ন সেক্টরে কিন্তু এখনো দখল করে আসছে। আমরা বারবার বার্তা দিয়েছি, আমরা বারবার বলার চেষ্টা করেছি, আগে তাদেরকে অপসারণ করুন। তাদের জায়গায় যারা পদবঞ্চিত দীর্ঘদিন অনেক অফিসার আছে পদবঞ্চিত ছিল, সেই পদবঞ্চিত কর্মকর্তাদেরকে তার পদায়ন করুন, তাহলে রাষ্ট্রে একটা স্বাভাবিক পর্যায়ে আসবে। আজকে অস্থিতিশীল কেন হচ্ছে? অস্থিতিশীল হওয়ার কারণ হচ্ছে যেসব দোষররা বা আওয়ামী লীগে রেখে দেওয়া যেসব পুলিশ বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমরা দেখেছি ইতিমধ্যে কিছু উপদেষ্টা তাদের সুপারিশে কিছু বাহিনী আবার পদায়ন হচ্ছে। সেদিন আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার বাসা যে অফিসার, যে ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে, সেই অফিসারকে পদায়ন করা হয়েছে। এইরকম অনেক লোকদিন আছে। অতএব আমরা স্পষ্ট এবং আমাদের দাবি ছিল যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সংস্কার করা। নির্বাচনে এখনো মাঠ পর্যায়ে কিন্তু অনেক
অফিসার আছে আওয়ামী লীগের ভেতর নাম বা আওয়ামী লীগের রেখে দেওয়া সেই সব অফিসারদেরকে অপসারণ করতে হবে। এই অফিসে সকল কিছু সমন্বয় করে দ্রুত সভায় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। নির্বাচনের জনপ্রতিনিধি বা জনগণের সরকার যে পর্যন্ত নির্বাচিত ক্ষমতা না আসবে সেই পর্যন্ত আমাদের সামনে যেসব সংকট আছে সেই সংকট দূরীকরণ সম্ভব হবে না বলে আমি মনে করছি। আজকে দ্রব্যমূল্য স্থিতিশীল বা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনা আছে। চাউলের বাজার দিন দিন বেড়ে চলছে। আজকে মশারির ডাল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঔষধ সিন্ডিকেট করে রেখেছে। ঔষধের বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেন না কেন? আজকে আপনারা বড় বড় কথা বলেন, আপনারা রাজনীতি আপনাদের অভিলাষ হচ্ছে এবং আপনারা রাজনীতি দল গঠন করবেন। রাজনীতি দল গঠন করেন এবং সরকারের বাইরে থেকে আসুন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। আজকে যারা পিতৃত্বের পরিচয় দেয় না এবং যারা অভিভাবকদের ডিঙ্গিয়ে আবার রাজনীতিতে পুনর্বাসন করতে চায়, আগে রাজনীতি শিখুন, মানুষের কল্যাণে কাজ করুন, তারপর আপনি রাজনীতি করুন, অসুবিধা না। আমরা চাই না দেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন রাজনীতিকে উন্মুক্ত করেছে এবং সকল দলের সকল মতের এবং বিভিন্ন সংগঠন তারা রাজনীতি করার অধিকার আছে। এটা স্বাধীন দেশ। অতএব আমরা আওয়ামী লীগের আমলে হয়তো আপনার রাজনীতি করার কোনো সুযোগ ছিল না, কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক সরকার আসবে বা যে সরকার গঠিত হবে সেই সরকারের সময় আমরা রাজনীতি করার অনেক সুযোগ সুবিধা আছে। তবে জনগণের সংকট আগে চিহ্নিত করে সেখানে আপনি রাজনীতি করার জন্য আমি ওদের আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনগণের অধিকার পার্টি জিন্দাবাদ। জনাব গিয়াসউদ্দিন খোকন ভাইকে ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ পিপলস পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিলকিস খন্দকার আপাকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হয়। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের সভায় উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ এবং উপস্থিত গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ, সবাইকে বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকের যে এজেন্ডা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোন গতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে এই সরকারের কাছে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ এই সরকার একটা সীমিত অল্প সময়ের জন্য একটা ট্রান্সপারেন্ট সরকার। এই সরকারকে বসানো হয়েছিল একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য। এ বিষয়ে কথা বলতে গেলে, দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে গেলে নিজেদের ভিতর সংঘাত সৃষ্টি হবে, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। এই জন্য যিনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর ইউনূস সাহেব, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব যে উনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং সিন্ডিকেটের যে বিরাজমান এগুলোকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করে দিই। কারণ উনার এই সরকার পরিচালনা অবস্থায় উনি পারবেন না এই সিন্ডিকেটকে ভঙ্গ করতে আর দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে। কারণ কোন রাজনৈতিক সরকার ছাড়া এদেশের জনগণকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেটা আমরা এই দীর্ঘ 6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারছি। উনারা সংস্কারের নামে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন, আসলে সেরকম কোন সংস্কার আমাদের সামনে এখন পর্যন্ত হাজির হয় নাই। যদি সংস্কার হাজিরই হতো তাহলে আমরা দেখতাম সব জায়গায় স্থিতিশীলতা, কিন্তু কোথাও স্থিতিশীলতা নেই। গণভবনে শেখ হাসিনা নেই, কিন্তু সব জায়গায় শেখ হাসিনার দোসরদের বিরাজমান দেখছি। এই জন্য বলবো আপনাকে 24-এর 5ই আগস্টের বিপ্লবের পরে সর্বসম্মতিক্রমে সরকারের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র
সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের যে 17 বছরের ভোটাধিকার, যে কাঙ্ক্ষিত অধিকার ছিল, সেই অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য কোন তামাশা দেখার জন্য আপনাকে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই। আমি আরো বলতে চাই, গতকালকে দেখলাম বিএনপির মহাসচিব উনি নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন। তাতে একটা রূপরেখা চলে আসছে যে চলতি বছরেই নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দলের বিভিন্ন বলবো না, কিছু মহলে কিছু কটূক্তি, কিছু আলোচনা দেখে বোঝা যাচ্ছে যে এরা স্বৈরাচার যে সরকার ছিল তাদেরকে আবার পুনর্জীবিত করার জন্য, পুনরায় অবস্থান করার জন্য কোন ষড়যন্ত্র করছে কিনা। কারণ এই সব কটূক্তির ভিতর আমি ষড়যন্ত্র আভাস পাচ্ছি। 17 বছর ধরে যারা রাজপথে ছিল, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি ঘরে থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ঠিক মতো ভোট দিতে পারে নাই, তারা তো চাবেই সরকার পতনের সাথে সাথেই আবার একটা নির্বাচন হোক। সেই নির্বাচনকে কেন্দ্র করে কেন এত কথা হবে, কেন এত ষড়যন্ত্র হবে, কেন বলা হবে আগে সংস্কার তারপরে নির্বাচন? এগুলো এই কথার ভিতরে রয়েছে গভীর ষড়যন্ত্র। এইসব ষড়যন্ত্র আমরা যারা রাজনীতি দল আছি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে কোন ষড়যন্ত্র আর মাথা তুলে দাঁড়াইতে পারবে না। হুমকি দেওয়া হচ্ছে 24-এর মতো আবার রাজপথে নামা হবে। 24-এ রাজপথে ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সাধারণ জনগণ, সেখানে কোনো একক গোষ্ঠীর ভূমিকা ছিল না। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব জায়গায় ছাত্রদের ভূমিকা ছিল, সাথে জনতারও। কিন্তু কোন আন্দোলনেই ছাত্ররা তাদের নিজের কৃতিত্ব নেয় নাই, বাংলার জনগণই তাদেরকে কৃতিত্ব দিয়েছে। সুতরাং আমি মনে করব এই 24-এর আন্দোলনেও যার যা কৃতিত্ব সেটা বাংলার জনগণই দেবে। নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য কোন ষড়যন্ত্র যেন না হয়। আমি আরো বলতে চাই, যারা এই নির্বাচনকে বিলম্ব করে নিজেদেরকে এস্টাবলিশ করে সরকারের থাকার জন্য বিভিন্ন ধরনের রঙিন স্বপ্ন এবং রঙিন গ্লাস পরে আছেন, তাদেরকে সতর্কবার্তা দিচ্ছি, এই আন্দোলন 24-এর আন্দোলন কিন্তু শুধু ছাত্রদের দিয়ে হয় নাই, জনতার সঙ্গে ছিল, সাথে বিশাল একটা গোষ্ঠী ছিল, রাজনৈতিক দল ছিল, বিএনপি এবং জামাত, দুইজনের ভূমিকা ছিল অনস্বীকার্য। এটা যারা স্বীকার করবে তারা দেশের ভিতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এই জন্য দ্রব্যমূল্য নিয়ে আর কথা বলতে চাই না, সরকারের গতি নিয়ে কথা বলতে চাই যে আপনি আর বিলম্ব না করে, কোনো তামাশা নাটক না করে, সংস্কারের নাম নিয়ে আর সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন, নির্বাচন দিন, নির্বাচন দিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিলকিস আপাকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন জনাব সাদ্দাম হোসেন, ওয়ারি থানার অন্যতম নেতা। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভা জনাব জনতার পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, যিনি অনেক ত্যাগের মাধ্যমে এবং অনেক হামলার মামলার মাধ্যমে আজকে এই পর্যন্ত যিনি আসতে পেরেছেন। এজন্য ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আজকে যে পরিস্থিতি দেশে চলছে, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু বলতে চাই, আপনাকে শুধু যদি জনগণ যদি আপনাকে ক্ষমতায় বসিয়ে থাকে তাহলে জনগণের প্রতিশ্রুতি নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। জনগণের মনের ভাষা
আপনাকে বুঝতে হবে। তাই আমি বলছি, আপনারা এদিক সেদিক না করে আপনাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেদিক থেকে ফিরে এসে জনগণের রায় মেনে নিয়ে এবং জনগণের কথা মেনে আপনারা নির্বাচন দেওয়ার চেষ্টা করুন এবং জনগণের মনে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আমি একটি কথা বলতে চাই, আজকে এই আলোচনা সভা থেকে আমরা দীর্ঘদিন লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে এবং সেখানে সাধারণ জনতাও ছিল, জামাতও ছিল। তাই আমি চাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশে লড়াই করতে হবে। নতুন করে যে ষড়যন্ত্র চলছে আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। তাই আমি সকলকে বলতে চাই, ইতিহাস ঘেঁটে দেখুন, অতীতে আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতে থাকতে পারবো। যেই মুহূর্তে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা এবং পুলিশ সন্ত্রাসীরা যখন রাস্তায় আমাদেরকে পিটিয়েছে, আমরা রাস্তা ছেড়ে যাইনি, আমরা রাস্তা থেকে চলে যাইনি, আন্দোলনের শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগকে কেউ প্রতিষ্ঠিত করার আর চেষ্টা করবেন না। তাহলে অতীতে জনগণ যেভাবে আপনাদেরকে রুখে দিয়েছে, ভবিষ্যতে ঠিক শেখ হাসিনার মতো আপনাদেরও পরিণতি ভোগ করতে হবে। তাই পরিষ্কারভাবে বলতে চাই, এখানে শুধুমাত্র দ্রব্যমূল্য নিয়েও আলোচনা, এখানে কোনো বক্তব্য নয়। তাই পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, সকলে ঐক্যবদ্ধভাবে আবার আগের মতোই লড়াই করতে হবে। যদি আমাদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা কোনো ষড়যন্ত্র দেখতে চাই না এই বাংলার মাটিতে। কারণ অতীতে অনেক মায় আমরা গিয়েছি, অনেক মামলা গিয়েছি, জেলেও আমরা গিয়েছি। তাই ভবিষ্যতে আর জেলে যেতে চাই না। এই বাংলার সকল মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছে বাংলাদেশ লেবার পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি শীর্ষক আলোচনা সভা। আজকে 5ই আগস্টের পরে আমাদের পণ্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবে আমাদের আলোচনা করতে হবে, দাবি জানাতে হবে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা জানি যে ফ্যাসিস্টের আমলে এক এক সিন্ডিকেটের হাতে এক একটা ডিভিশন ছিল, এক একটা মন্ত্রণালয় ছিল, এক একটা পণ্য এক একজনের কাছে সিন্ডিকেট ছিল। কিন্তু আমরা জানি যে সেই যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলা হয় অথবা আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আমরা পেয়েছি, সেখানে এখন আবার আমাদের এই প্রতিবাদ করতে হবে, এটা আমরা মানতে পারি না। আমরা জানি যে এই সরকারের আমলে কোনো সিন্ডিকেট নাই, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা জানেন যে কিছুদিন আগে সয়াবিন তেল পার লিটারে 8 টাকা বেড়ে গেছে। সয়াবিন তেল বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, কিন্তু যখন 8 টাকা বাড়ানো হলো, তারপরে প্রত্যেকটা দোকানে সয়াবিন তেল আছে। প্রতি চালের কেজিতে 7-8 টাকা বেড়ে গেছে। তাহলে যদি প্রতি কেজিতে চাল 7-8 টাকা বেড়ে যায়, প্রতিদিন কত হাজার টন চাল লাগে বাংলাদেশে, এটা জানতে হবে। এই টাকাগুলো কোথায় যায়, কোন সিন্ডিকেটের কাছে যায়, কার পকেটে যায়। এবং সিন্ডিকেটকে বলবেন, শেখ হাসিনার আমলে বলছিল এক মন্ত্রী যে সিন্ডিকেট ভাঙা সম্ভব না।
আমরা তো দেখি যে এই আমলে সিন্ডিকেট ভাঙা তো সম্ভব না, এর পাশে যাওয়া সম্ভব না, এবং যারা সিন্ডিকেট করে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলছে, শুধু এখন মাত্র কাঁচা তরকারি একটু নিয়ন্ত্রণে আছে। আরে ভাই, এটা তো এখন সিজন, এই জন্য দামটা কম দেখা যায়। এখানে আমাদেরকে শুধু বাজার নিয়ন্ত্রণ না, প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। এই সরকারের কাজ কি? এই সরকার তো কোনো কথা আমলেই নেয় না, যত কিছুই বলা হয় কিন্তু তার কোনো কিছু কাজে আসে না। আমরা মনে করছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী, এবং তার একটা কথা আছে, সেই কথা কিন্তু বাংলাদেশের ইতিমধ্যে যত সরকার ছিল তারা কিন্তু বলে নাই যে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি মানুষই সম্পদ, এবং আমাদের ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ার আমরা কাজে লাগিয়ে আমরা দেশকে উন্নত করব। কিন্তু আমি তো দেখতেছি এত মাস হয়ে গেল, এই যে কোটি মানুষ আছে, এখানে 1 কোটি মানুষের উপরে বেকার আছে, শিক্ষিত বেকার আছে, তাদের জন্য আপনি কি করেছেন? আপনি একটা প্রজেক্ট নিতেন, যারা শিক্ষিত বেকার আছেন তাদেরকে বিনা সুদে অথবা সামান্য সুদে আপনারা 50 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতেন, যে 5 লাখ টাকা করে আপনাদেরকে ব্যাংক থেকে দেওয়া হবে, আপনারা আপনাদের যে স্কিল আছে সেই স্কিলের উপর আপনারা কাজ করবেন। কই না, এই ধরনের কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই, এবং এই ধরনের কোনো চিন্তা আমি দেখতেছি না। আপনারা জানেন, যদি কোনো লোক উদ্যোক্তা হয়ে কাজ করতে যায়, বলা আছে 1 লাখ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত একটা মানুষের এনআইডি কার্ড দিয়ে পাওয়া যাবে, এই ধরনের একটা নীতিমালা আছে। সেই নীতিমালা আমি অনেকদিন নিয়ে অনেক ব্যাংকের এমডি চেয়ারম্যানের কাছে গিয়েছি, কিন্তু না, কোনো কাজ হয় না, ওটা মাত্র তাদের একটা নীতিমালা। এই ধরনের সুযোগ সুবিধা আছে, কারা পায় জানেন? এই বাংলাদেশের সাধারণ নাগরিকরা পায় না, ওই যারা এমপি মন্ত্রী এবং বিভিন্ন আমলা কামলা এদের আশপাশে যারা আছে তারা কিন্তু এই সকল সুযোগ সুবিধাগুলো পায়। এজন্য সরকার আন্তরিক হওয়া উচিত, জনগণের ভাষা বোঝা উচিত, জনগণ যে জন্য আপনাকে বসিয়েছে আপনার বোঝা উচিত যে আমি এমন একটা বিপ্লব করে দেব যেন জাতি আমাদেরকে স্মরণ রাখে। আমি আর কথা বাড়াবো না, এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সমমনা জোটের শীর্ষ নেতা এনডিপির চেয়ারম্যান জনাব কারি আবু তাহের ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার অধিকার পার্টি পিআরপির আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি তারেকুল ইসলাম ভূঁইয়া, উপস্থিত আছেন জাতীয় দলের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ হাসানুল হুদা, উপস্থিত আছেন লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ভাই, আরো অনেক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ফ্যাসিজমকে 5 আগস্টে বিদায় হওয়ার পরে বিভিন্ন সংকটে জর্জরিত পুরো বাংলাদেশ। এর মধ্যে গুজব পার্টি আছে একটা, সেটা হলো আওয়ামী লীগের গুজব পার্টি আগে তৈরি করে রাখছিল। এরা 36,000-এর মতো তারা নিয়োগ দিচ্ছে পুরো বাংলাদেশ মিলে, যে বিভিন্ন সময় বিভিন্ন গুজব মাইরা দিবা, এই গুজবে পুরো সর্বনাশ হয়ে যাবে যেই সরকারের ক্ষমতা আসুক না কেন। কিন্তু দেখা গেছে যে আপনার এই গুজব পার্টির জন্য ডক্টর ইউনূস ঠিক মতো না পারতেছে রাষ্ট্র চালাইতে এবং না পারতেছে সংস্কার করতে। বিভিন্ন দাবি দেওয়া, আমি যা দেখলাম গত 5 মাসে যে পরিমাণ দাবি হাজির হয়েছে, গত 15 বছরের জঞ্জাট মনে হয় ডক্টর ইউনূসের ঘাড়ে এসে সব পড়ছে। আমি যতটুকু বুঝি আর কি, এই ডক্টর ইউনূস সাহেব যদি রাষ্ট্র ক্ষমতায় যদি না থাকতেন,
বাংলাদেশ এতদিনে জঙ্গিবাদের তকমা লাগে এখানে হামলা শুরু হয়ে যেত গা, শুধু ডক্টর ইউনূসের কারণে কিন্তু হামলাটা হচ্ছে না, এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলতে পারি। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, যোগ্য মানুষকে, যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে হয়। উনি বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি, শিক্ষক মানুষ, আমরা সকলে তাকে সম্মান দেওয়া উচিত। কিন্তু এক একজন বক্তৃতা দেওয়ার সময় আমরা যেভাবে বক্তৃতা দেই, মনে হয় যে ডক্টর ইউনূসের পুরা ফ্যামিলি সব খানদান যুদ্ধ তুল্লা বাড়ি চলে আসে, এটা করা ঠিক না। আমরা রাজনীতিবিদরা, আমাদের রাজনীতিবিদদের প্রত্যেকের সম্মান ধরে রাখতে হবে। অতীতে শেখ হাসিনা খালেদা জিয়াকে যেভাবে বাড়ি থেকে বের করেছিল, শেখ হাসিনা বাড়িতে ঢুকতেও পারে না, ফালায় চলে যেত সেই দেশ থেকে। এটা কেবল ছিল খালেদা জিয়ার চোখের পানি, কোনোভাবে ভিসা দিতে পারে নাই। পারছে? ভিসা গেছে? খালেদা জিয়া সেদিন কানছে। এই আপনার আইএসপিআর, ওনার নাম হলো শাহিনুল ইসলাম, উনি ডাইরেক্টর ছিলেন, আমি ওনাকে খুব ভালোভাবে চিনতাম। ওনাকে দিয়ে যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিজম সরকার যেভাবে বিবৃতি দিছিল তৎকালীন সময়, কিন্তু খালেদা জিয়ার বাড়ি ঘর দুয়ার ভেঙে একজন মেজর মহিলা, ভদ্র মহিলা বলতেছে যে ওনাকে কোলে করে নিয়ে আসো, আরেকজন ব্রিগেডিয়ার কমান্ড দিচ্ছে। কিন্তু খালেদা জিয়ার সেই চোখের পানি কি কোথাও গেছে? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো অতএব আমরা সকলে সাবধান হয়ে যাই, আমরা কারোর প্রতি কোনো অন্যায় অপরাধ না করি, অবিচার না করি, কারো কোনো ক্ষতি না করি, মানুষের প্রতি মানুষের মিল মহব্বত যেন থাকে। আওয়ামী লীগ যে রাস্তায় গেছে, আমরা যদি সেই রাস্তায় যাই তাহলে তো হবে। ইতিমধ্যে বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করতেছে, তারা বলতেছে ভাই ব্যবসার অনুভূতি হয়ে গেছে, এখানে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আমি বলছি ভাই কেন? আপনাদেরকে তো পুরো স্বাধীনতা দিয়ে দিচ্ছি আমরা। ভাই আপনারা স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু আগে এইভাবে চাঁদাবাজি হতো না, এখন যেভাবে চাঁদাবাজি হয়। আমি বলছি বাংলাদেশে যত চাঁদাবাজ পাবেন সব বাইন্দা আইন প্রয়োগকারী সংস্থার হাতে হস্তান্তর করবেন, এটা আমরা বলে দিয়েছিলাম। কিন্তু কোন চাঁদাবাজের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয় না, হয়েছে কিনা? মানুষের ন্যায্যতার ভিত্তিতে, মানুষের মৌলিক অধিকার ফেরত দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য, এই সমস্ত জিনিসগুলো যখন শেখ হাসিনা কেড়ে নিয়ে গেছে, এই সমস্ত জিনিস আমাদের একসাথে হয়েছে। হওয়ার পরে আমরা এটা ফেরত চাইতে গেলে আমাদেরকে জেলখানা করতো, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত। এগুলোর থেকে বাঁচার জন্য মানুষ একসাথে জুলাই গণঅভ্যুত্থান করছে। কিন্তু এই গণঅভ্যুত্থান মানে চাঁদাবাজি না, মানুষের বাড়িঘর দখল না, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা না, মানুষের বাড়িঘর জ্বালাই দেওয়ার জন্য না। আমরা আল্লাহর হস্তে বলবো সাংবাদিক ভাইদেরকে, যারা এই সমস্ত বাড়িঘর করতেছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, যারা মানুষকে হত্যা করতেছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, যারা চিন্তা করতেছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন। এদের বিচার বাংলা মানিতে হবে। কোন মানুষের ক্ষতি কেউ করতে পারবে না, এটা আমাদের পরিষ্কার কথা। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কথা হইলো একটাই, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সেদিন আমাদের জামাতের আমির সাহেব বলছিলেন, ডক্টর শফিকুর রহমান, উনি বলছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু থাকবে না। এই কথাটা অনেক মানুষের মনে খুব ভালোভাবে নিয়েছে। আসলে তো বাংলাদেশের সংখ্যালঘু বলতে কেন শব্দ থাকবে? সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ সবাই রাষ্ট্রের মালিক, সবাই সমান অধিকার পাবে, এই রাষ্ট্রে চলাফেরা করবে এবং তাদের দাবি দেওয়া তারা যেখানে পেশ করার জন্য সেখানে পেশ করবে। তাই বলে আপনি প্রতিদিনই কি পেশ করলাম, আপনি রাস্তা ব্লক করে দিবেন, আজ কমুকের দাবি, কাল কমুকের দাবি, এই সমস্ত দাবি আমরা চাই না। আমাদের কথা হলো পরিষ্কার, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, হয় আপনারা যদি না চালাইতে পারেন, আপনারা একটা জাতীয় সরকারের রূপরেখা দেন, রাজনীতিবিদদের কাছ থেকে আলোচনা করেন, করে একটা জাতীয় সরকারের রূপরেখা চান। জাতীয় সরকার গঠন করে প্রয়োজনে সকলের মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করেন, সমস্ত সংস্কার করে জনগণ যেন টেনশন ফ্রি এবং কোনো যেন চিন্তা না লাগে যে আমি ভোট কেন্দ্রে যাব, আমি ফেরত আসবো কিনা, এই জিনিসটা যেন মানুষ ধারণা করতে না পারে। প্রত্যেকে যেন ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে তার মত প্রকাশের স্বাধীনতা সে প্রয়োগ করে সে বাসায় ফিরবে নিশ্চিন্তভাবে। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে এদেশের মানুষকে নিশ্চয়তা না দিতে পারবেন, আমি মনে করি অতক্ষণ পর্যন্ত এই দেশে নির্বাচন হওয়া উচিত না। আপনারা কি মনে করেন হওয়া উচিত? আমরা কি ভোট কেন্দ্রে যে মারামারি করতে যাবো? এই দেশে আওয়ামী লীগের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা
জায়গায় আওয়ামী লীগ বসে আছে না? সরকারি কর্মকর্তাগুলা আমার জানা মতো শুনেন, আমি আপনাদেরকে খুব 2-3টা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি দেখছি একজন সরকারি কর্মকর্তা সাসা যদি বিএনপি করতো তার চাকরি হইতো না, যদি তার বোনের জামাই বিএনপি করতো চাকরি হইতো না, যদি তার খালতো ভাই জামাত করতো চাকরি হইতো না। আগে দেখতো তার 3 সিঁড়ি পর্যন্ত 2 পরিবার পর্যন্ত কেউ জামাত বিএনপি করে নাই, এই সমস্ত লোকের চাকরি দিছে এবং তারা কি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থন সার্টিফিকেট দিয়া প্রত্যেকে চাকরি নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা গত 15 বছরে। আর যারা চাকরি পায় নাই, যে সমস্ত মেধা সম্পন্ন লোকগুলা আপনার দেখা গেছে বোর্ডে স্ট্যান্ড করছে, তার চাকরি হয় নাই। কেন হয় নাই? সে হইল যে জামাতের, তার চাচা জামাত করে, হয়তো দেখা গেছে সে বিএনপি করে, তার চাচা বা তার ভাই, এই জন্য তার চাকরি হবে না। এই সমস্ত কার্যকলাপগুলা এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা করছে এবং শেখ হাসিনা এগুলা দিক নির্দেশনা দিয়ে করা। গত 15 বছরের জঞ্জাল আপনি 1 বছরে পরিষ্কার করতে পারবেন না, 15 বছরের জঞ্জাল আপনি 2 বছরে পুরোপুরি পরিষ্কার করতে পারবেন না। সমস্ত কিছু পরিষ্কার করে এই দেশে একটা শান্তিপূর্ণ ইলেকশন আমরা চাই, কিন্তু ইলেকশনটা যত দ্রুত সম্ভব দিতে হবে। আপনি সংস্কারের নামে যদি আবার আপনি 3-4 বছর পার করে দেন, তাও কিন্তু ঠিক হবে না। ঠিক হবে? আমরা চাই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার সংস্কারগুলা কি কি করতেছেন সমস্ত কিছু জনগণের সামনে স্বচ্ছভাবে রূপরেখা আপনি দিয়ে আপনি ইলেকশনের টাইমটা, ফ্রেমটা এবং ডেট সহকারে ডিক্লেয়ার দিয়ে দেন। এর মধ্যে আপনি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব সংস্কার করবেন। এই হলো আমার কথা। এবং আমার যত সাংবাদিক ভাইয়েরা যারা যারা এই নির্যাতিত হয়েছে, আমরা ইতিমধ্যে বলেছিলাম প্রত্যেককে একটা ভাতার ব্যবস্থা করার জন্য, এবং তাদের এই যে সাগর রনিকে হত্যা করছে এখন পর্যন্ত সেই মূল আসামিকে এখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পারে নাই, কারা হত্যা করছে। এই 6 মাসে এই অন্তর্বর্তী সরকারে পারে নাই, আর শেখ হাসিনা তো 13 বছর পার করে দিয়েছে। আজকে 13 বছর পূর্ণ হয়েছে সাগর রনির মৃত্যু। অতএব আমরা দ্রুত চাই সাগর রনির হত্যাকারীকে চিহ্নিত করে জনগণের সামনে হাজির করা হোক। আপনারা জান কিনা এই জেলখানায় মোস্তাককে হত্যা করা হয়েছে, আমরা চাই যত দ্রুত সম্ভব এটা হাজির করা হোক। দেওয়ার হোসেন সাইদিকে শুনতেছি আপনার ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, ওনাকে কে কিভাবে হত্যা করছে এটা সম্পূর্ণ বিস্তারিত সামনে হাজির করা হোক। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আজকে পিআরপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনডিপির চেয়ারম্যান জনাব কারি আবু তাহের ভাইকে, উনি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বৃহস্পতি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নয়, বিভিন্ন অনিয়মের কথা বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তারা। এই জন্য সবাইকে জনতা অধিকার পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 12 দলীয় জোটের অন্যতম নেতা, শীর্ষ নেতা ও মুখপাত্র সৈয়দ হাসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার অধিকার পার্টি পিআরপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্তর্বর্তী সরকারের কোন গতি আজকে শীর্ষ আলোচনা সভার সম্মানিত সভাপতি জনতার অধিকার পার্টি পিআরপির চেয়ারম্যান জনাব তারেকুল ইসলাম ভুইয়া সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, পিআরপির নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে গত 5ই আগস্ট একই কথা আমরা সবাই বলি, একটি ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে। এরপর আজকে একটি অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছেন এবং আমরা দেখছি যে ফ্যাসিজমের সময় আমরা যে বিষয়গুলো নিয়ে মাঠে নামতাম, সরব ছিলাম, সোচ্চার ছিলাম, সেই বিষয়গুলো নিয়ে এই বিগত 6 মাসেও আমাদেরকে কথা বলতে হচ্ছে। এই সরকারকে আমরা
আশা করেছিলাম সরকারের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শক্ত হাতে পরিস্থিতি সামাল দিবেন। কিন্তু আমরা দেখেছি শুরুতেই উপদেষ্টা পরিষদে নিয়োগ, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অনভিজ্ঞ। চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিছুটা নেপোটিজম করা হয়েছে। এই সমস্ত জায়গায় তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। তাদের ব্যর্থতার পাল্লাটাই ভারী। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন, এরপরে আবার সেটাকে পরিবর্তন করলেন। অনেকের প্রতিবাদের মুখে সংস্কৃতি উপদেষ্টা, যিনি শেখ মুজিবকে নিয়ে একটি ছবি বানিয়েছেন, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বারবার এগুলোর প্রতিবাদ করেছি। দ্রব্যমূল্য সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বারংবার আওয়ামী আমলেও রাজপথে ছিলাম, কিন্তু একই চিত্র দেখছি। সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারছেন না, বরঞ্চ দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে, জনগণের জীবন নাভিশ্বাস হয়ে যাচ্ছে। সামনে রমজান মাস, মানুষের মধ্যে হাহাকারটা আরো বাড়বে এভাবে যদি ক্রমাগত ভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকে। আমরা চাই এই সরকার সফল হোক, সার্থক হোক, শক্তভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছু তারা নিয়ন্ত্রণ করুক। আমার পূর্ববর্তী বক্তা কারি মোহাম্মদ আবু তাহের বলে গেলেন যে সংস্কারগুলো করতে হবে, সংস্কার, যৌক্তিক সংস্কার, তারপরে আবার উনি এও বললেন যত দ্রুত সম্ভব নির্বাচন। উনি কি স্পেসিফিক সংস্কারগুলোর কথা বলেছেন? সংবিধানের সংস্কার এই সরকার হাত দিতে পারবে না, জনগণের ম্যান্ডেট লাগবে, সেখানে কি পার্লামেন্ট লাগবে। যে কোনো সংস্কার করতে হলে সেখানে পার্লামেন্টের ম্যান্ডেট লাগবে। তাদের ম্যান্ডেটটা কোথায়? জনগণের ম্যান্ডেট কি? বরঞ্চ আমি মনে করি তারা যদি স্পেসিফিক এই পরিবর্তন, সংস্কার মানেই তো পরিবর্তন, সেইগুলোর ব্যাপারে রাজনৈতিক দল থেকে অঙ্গীকার নিতে পারেন, আগামীতে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা সংসদে গিয়ে এই পরিবর্তনগুলো করবেন। বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। অবশ্যই কিছু কিছু কাজ তো করতেই হবে। এই যে ইসি, ডিসি, সচিব, ইউএনও যারা নগ্নভাবে নির্বাচনগুলোকে হস্তক্ষেপ করেছেন, দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আমরা ফ্যাসিবাদের দোষরদের বিচারের কথা বলি, কিন্তু আমরা খেয়াল করি না যে বিগত 6 মাসে 572 জন এই ইউনূস সরকারের আমলে যারা গ্রেফতার হয়েছিলেন জামিনে বের হয়ে গেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আসুন, আন্দোলন করি। আজকে দেখলাম 1541 or something like that অধিকারের একটি রিপোর্ট শহীদ হয়েছে। সরকারি ভাবে বলা হচ্ছে 700 সামথিং, আমরা বলি 2000। খুব ছোট একটি সংখ্যা, 6 মাসে সঠিক সংখ্যাটা নিরূপণ করা যেত। ওই একই কাজ করছি আমরা। 30 লাখ শহীদ হয়েছিল, সেই তালিকাটা এখন পর্যন্ত আমরা নির্ণয় করতে পারলাম না। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাটা নির্ণয় করতে পারলাম না। এই যে দীর্ঘসূত্রিতা, আমি জানি না কেন এগুলো আমরা করতে পারি না। সদিচ্ছার অভাব কিনা সেটা খতিয়ে দেখতে হবে। বন্ধুরা, আমরা চাই যে আজকে দেখেন শেখ হাসিনা, যার মধ্যে